গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেছো তারা প্রত্যেকেই জানো যে প্রতিদিন একটা করে ভিডিও আমি আমার এই ইংলিশ ক্লাসে আপলোড করি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত আমার চ্যানেল দেখো তারা জানে যে যেসব স্টুডেন্টরা ইংলিশে একটু উইক বা একটু ইংলিশে ভয় থাকে, ইংরেজিতে দুর্বল, তাদের চিন্তা দূর করতেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটি ওপেন করি। প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও আপলোড করি ইংলিশ গ্রামার আর ইংলিশ লিটারেচারে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ফর ক্লাস 9 অ্যান্ড 10, এবং অন্যান্য ক্লাসগুলো আস্তে আস্তে আপলোড করব। তো যারা ইংলিশ পড়তে একটু অনীহা বা ইংলিশ পড়তে চাও না, বা অন্যান্য সাবজেক্টের জন্যে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য ইংলিশ পড়ার টাইম থাকে না, তারা যদি আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো তাহলে ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। খুব অল্প পড়ে কী করে মনে রাখতে হয় সেই পদ্ধতিও জানি, যেমন আমি তোমাদের শেখাই তেমন আমি প্রত্যেকটা গ্রামার ফর্মুলা অনুযায়ী আমি তোমাদেরকে ধরে ধরে শেখাই। আর যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তারা এটাও দেখেছে যে ইংলিশ লিটারেচারে যারা বেশি পড়বার বেশি পড়তে চাও না, তারা কি করে খুব অল্প পড়েই বেশি মার্কস পাবে সেইটা আমি শিখিয়ে দিই। কারণ আমি আমার চ্যানেলে শুধুমাত্র সেই সব কোয়েশ্চেন বা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ট্রু ফলস বা কজ ইফেক্টগুলো আপলোড করি যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমনগুলোই আমি আপলোড করি। ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষা বা ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমার এই চ্যানেলটিকে ফলো করলে তোমরা কম পড়ে বা ইংরেজিতে কম সময় দিও, ইংলিশ সাবজেক্টটাতে কম সময় দিয়েও তোমরা ভালো মার্কস পেতে পারবে, এবং কিভাবে একটু অল্প সময় দিয়ে কম পড়ে সহজে মুখস্থ রাখতে পারবে সেটাও আমি শিখিয়ে দিই। তো চলো আজকে আমরা ক্লাস 10-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আওয়ার রানওয়ে কাইট নিয়ে আলোচনা করব। আওয়ার রানওয়ে কাইটের কোয়েশ্চেন আনসার্স আমরা আলোচনা করব। প্রথমে আওয়ার রানওয়ে কাইট, তোমরা জানো যে এটা আগের বার কিন্তু মাধ্যমিকে আসেনি, সেই জন্য এবার মাধ্যমিক স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে কোয়েশ্চেন আনসার্সগুলো আলোচনা করি যেগুলো এই চ্যাপ্টার থেকে আসবার সম্ভাবনা বেশি। তাছাড়া বাইরে থেকে অন্য কোনো কোয়েশ্চেন তোমাদেরকে পড়তে হবে না। আমি যে কটা ওয়েবসাইটে আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা সেগুলো মন দিয়ে দেখো। প্রথমেই দেখো আওয়ার রানওয়ে কাইটে যে when did the author and his family move over to the mainland? When did they return to the island? তোমরা জানো রাইটারের ফ্যামিলি শুধু শীত পড়লেই একমাত্র চলে যেত মেনল্যান্ডে, আর বাকি সময় থাকতো আইল্যান্ডে, মানে তাদের আইল্যান্ডটার নাম তোমরা জানো দ্য বিগ হাফ মুন। তো when did the author and his family move over to the mainland? ইন উইন্টার, ভালো করে উত্তরটা দেখো। ইন উইন্টার শুধু লিখলে হবে না যে উইন্টারে চলে যেত, একটু গুছিয়ে লিখতে হবে, অ্যারেঞ্জ করে। ইন উইন্টার when the harbor was frozen, the author and his family moved over to the mainland. তারপরে দেখো when did they return to the island? in spring, যখন শীতকাল চলে যেত, in spring they returned to the island. ভিডিওটা যারা একটু আস্তে লেখো তারা একটা কাজ করো, ভিডিওটাকে ব্যাক করে পজ করে তোমরা ভালো করে কোয়েশ্চেন আর আনসারগুলোকে খাতায় কপি করো যাতে পরীক্ষার আগে বাড়িতে পড়তে সুবিধা হয়। নাম্বার 2, হোয়াই ডিড পিপল পিটি অন দি অথর অ্যান্ড হিজ ফ্যামিলি? মানুষরা, বিশেষ করে মেনল্যান্ডে যারা থাকতো সেই মানুষজন লেখক এবং লেখকের ফ্যামিলির প্রতি পিটি মানে সমবেদনা জানাতো, সিম্প্যাথি করতো কেন? দ্য পিপল পিটিড দেম বিকজ দে থট দ্যাট দে ওয়্যার ভেরি লোনলি। তারপরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডিড দি অথর ফাইন্ড ইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ নো চাইল্ড অন দি আইল্যান্ড? লেখকের এটা ভালো লেগেছিল কেন যে তারা যেখানে থাকতো সেই আইল্যান্ডে তাদের সমবয়সী কোনো বাচ্চাই ছিল না? আনসার কী হবে? দি অথর ফাউন্ড ইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ নো চাইল্ড অন দি আইল্যান্ড বিকজ দি অথর অ্যান্ড হিজ ব্রাদার ইউজড টু কোয়ারেল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। লিখে নাও ভালো করে। পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইউজড টু পাজল দি অথর অ্যান্ড হিজ ব্রাদার? দি অথর অ্যান্ড হিজ ব্রাদার হ্যাড নো রিলেশন উইথ এনিবডি এক্সেপ্ট দেয়ার ফাদার, দিস ইউজড টু পাজল দেম। চলো পরের কোয়েশ্চেনটা দেখি, হাউ ইজ দ্য ওয়েদার অফ বিগ হাফ মুন ইন সামার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন সামার when it is fine,
In summer, when weather is fine, the harbor is blue and calm with little wind and ripples. এই আনসারটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আনসারটা ভালো করে বুঝে নাও। তারপরে দেখো, হোয়াট হবি ডিড দি অথর অ্যান্ড ক্লড হ্যাভ লাস্ট সামার। দেখো স্টোরিতে লেখা আছে যে রাইটার এবং তার ভাইয়ের এক একটা সামারে, মানে এক একটা সামার সিজনে এক একটা নতুন নতুন হবি হতো। এই সামারে কি হবি ছিল? লাস্ট সামার দি অথর অ্যান্ড ক্লড ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাদের ঘুড়ি ওড়ানোর হবি হয়েছিল। হু টট দেম টু মেক কাইটস? আ বয় অন দ্য মেন ল্যান্ড টট দেম টু মেক কাইটস। এই কোয়েশ্চেনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। নাম্বার 7, হাউ ডিড দি অথর অ্যান্ড হিজ ব্রাদার প্লে উইথ কাইটস? লেখক এবং তার ভাই ঘুড়ি নিয়ে কী কী খেলা খেলতো, ঘুড়ি দিয়ে কী কী খেলা খেলতো, এটা খুব ইম্পর্ট্যান্ট যে তারা ঘুড়ি নিয়ে কীভাবে খেলতো, ডিটেলসে লিখতে হবে। দেখো, দি অথর অ্যান্ড হিজ ব্রাদার ইউজড টু মেক আ লট অফ কাইটস, দেন ক্লড would go round to the other side of the island and they would play shipwrecked mariners signaling to each other with kites. Shipwrecked mariners মানে সেসব জাহাজের যাত্রীরা যাদের জাহাজ অ্যাক্সিডেন্ট হতো, তারা একে অপরকে সিগন্যাল পাঠাতো, ঠিক আছে, বিভিন্ন পতাকা বা কাপড় নাড়িয়ে। তো তারা মানে দে প্রিটেন্ডেড অ্যাজ ইফ দে ওয়ার শিপরেক মেরিনার্স, তারা ওইটাই খেলতো যে দুজন হতো যে যাদের জাহাজ ডুবি হয়েছে, তারা একে অপরকে কাইট দিয়ে মানে ঘুড়িটাকে নাড়িয়ে যেন সিগন্যাল দিচ্ছে, এরকম খেলা খেলতো। নাম্বার 8, হাউ ডিড দি অথর অ্যান্ড ক্লড ইউজ টু ডেকোরেট দ্য বিগ লাভলি কাইট? এবার তাদের একটা বড় লাল রঙের সুন্দর ঘুড়ি ছিল, সেটাকে কি করে সাজিয়েছিল? দি অথর হ্যাড আ বিগ কাইট covered with red paper. He and Claude pasted gold tinsel stars all over it and used to write their full names on it. পরেরটা দেখি, নাম্বার 9, how did the kite develop a big hole? What did the author and Claude use to fix it? বিগ হোল, ঘুড়িটা ছিঁড়ে গেছিলো কী করে এবং তারা ফিক্স করলো, ঘুড়িটাকে সারালো কী করে, জোড়া লাগালো কী করে, দেখা হচ্ছে সারালো কী করে। One day there was a grand wind. When the author was bringing the kite from the house, he tripped and fell over the rocks. As his elbow went through the kite, it developed a big hole. They used an old letter from the bookcase to fix it. ভালো করে এই আনসারটা দেখো এবং আনসারটাকে কপি করো। পরের কোয়েশ্চেনটা দেখো, হাউ ডিড দি অথর অ্যান্ড ক্লড রিপেয়ার দ্য কাইট? দি অথর অ্যান্ড ক্লড প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার ফ্রম দ্য বুক কেস। লেখক এবং তার ভাই ক্লড, প্যাচড মানে ঘড়িটাকে কী দিয়ে জোড়া লাগালো, ঘড়িটাকে সারিয়ে তুললো, একটা লেটার, একটা চিঠি ছিল, পুরনো চিঠি বুককেস থেকে। আ শিট অন ইচ সাইড, দুদিকেই একটা করে শিট লাগালো, অ্যান্ড ড্রাইড ইট এবং শুকালো, বাই দ্য ফায়ার, আগুনের কাছে। কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ডিড দি অথার্স ফাদার গট সেপারেটেড ফ্রম হিজ আদার ফ্যামিলি মেম্বার্স? হোয়াট ডিড হি ফাইন্ড অন হিজ রিটার্ন? দি অথার্স ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। ওয়ান্স হি ফেল আউট উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। আচ্ছা, ফল আউটের পাস্ট টেন্স হচ্ছে ফেল আউট। ফল আউট কথাটা মানে ঝগড়া করা, মানে কোয়ারেল। তোমরা যদি লেখো ওয়ান্স হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, একই হলো। আফটার আ ফিউ ইয়ার্স হি ফেল্ট সরি অ্যান্ড ওয়েন হি রিটার্নড হি ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড পাসড অ্যাওয়ে মানে ডায়েড, মারা যাওয়া। হিজ ব্রাদার হ্যাড পাসড অ্যাওয়ে, কেউ যদি ডায়েড লেখো তাও হবে। অ্যান্ড হিজ সিস্টার কুড নট বি ফাউন্ড। নাম্বার 12, হাউ ডিড আন্ট ইস্থার? আচ্ছা, আন্ট বলতে কিন্তু লেখকের আন্টের কথা বলেছে। হাউ ডিড আন্ট ইস্থার কাম টু নো অ্যাবাউট দি অথর অ্যান্ড হিজ ফ্যামিলি? ওয়ান ডে ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট of the author and his brother on the top of a tree in the woods. When their mother, Esther, came across the letter in the kite, she came to know about the author and his family. কোয়েশ্চেনটা ভালো করে কপি করো। দেখো, এখানে বলেছে আন্ট ইস্থার মানে অথরের আন্ট কী করে জানতে পারলো, আন্ট ইস্থার কী করে জানতে পারলো
যে রাইটার আর তার ফ্যামিলি কোথায় থাকছে, কোথায় বাস করে। ওয়ান ডে ডিক অ্যান্ড মিমি, আন্ট ইস্থারের ছেলে এবং মেয়ে, ফাউন্ড দ্য কাইট অফ দি অথর অ্যান্ড হিজ ব্রাদার অন দ্য টপ অফ আ ট্রি। ওই যে ওরা উডস মানে ছোট জঙ্গল, যখন ছোট বনের মধ্যে দিয়ে হাঁটছিল তখন একটা গাছের মাথায় দেখলো একটা ঘুড়ি। সেই ঘুড়িটাকে ওয়েন দে পিকড আপ দ্য কাইট ফ্রম দ্য টপ অফ দ্য ট্রি, যখন তারা ঘুড়িটাকে গাছের উপর থেকে নামালো দেখলো যে এখানে একটা চিঠি লাগানো আছে, দ্য লেটার। ওয়েন দেয়ার মাদার, যখন তাদের মা ইস্থার কেম অ্যাক্রস, আচ্ছা কেম অ্যাক্রস মানে হঠাৎ করে কিছুর সঙ্গে দেখা হয়ে যাওয়া বা কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া। এখানে বলছে হঠাৎ করে চিঠির সঙ্গে দেখা হয়ে গেল, তাই বলছে হঠাৎ করে যখন চিঠিটা পেলো, কেম অ্যাক্রস দ্য লেটার, তখনই বুঝতে পারলো যে তার ফ্যামিলি কোথায় থাকছে। এবার চলে এসো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেসে। আমি অনেকবার বলেছি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তারা আমার ভিডিও নিয়মিত দেখো আশা করি, তাহলে তারা বুঝতে পারবে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নিয়ে যারা ভয় পায়, খুঁজে পায় না, আমি তাদের একটাই কথা বলি, যে সেন্টেন্সটা দেওয়া আছে কোয়েশ্চেনে, তোমাদের প্যাসেজ দেওয়া আছে কোয়েশ্চেন পেপারে, প্যাসেজ থেকে ওই সেন্টেন্সটা খুঁজে বের করো, খুঁজে বের করে সেন্টেন্সের পরবর্তী অংশটা ফুল স্টপ পর্যন্ত লিখে দাও, সেন্টেন্সটাকে কমপ্লিট করো, খুঁজে বের করো সেন্টেন্সটা, কোয়েশ্চেনে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটা প্যাসেজ থেকে খুঁজে বের করে ওটাকে কমপ্লিট করে দাও, তাহলেই হয়ে গেল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো নাম্বার 1, ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, কী হবে? ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, এই লাইনটা তোমরা প্যাসেজ থেকে খোঁজো, খুঁজে দেখো, তারপরে লেখা আছে দে অল মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড, ফুল স্টপ। নাম্বার 2, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম, এই লাইনটা তোমরা প্যাসেজ থেকে খুঁজে বের করো, স্টোরিটা থেকে খুঁজে বের করেছো স্টোরিটা থেকে, এরপরে ওই লাইনটার পরবর্তী অংশটাকে লিখে দাও, নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স, দে অল হ্যাড টু কাম ব্যাক টু দি আইল্যান্ড। নাম্বার 3, পিপল ইউজড টু পিটি দেম, এটা তো ইউনিট 1-এই আছে, পিপল ইউজড টু পিটি দেম লাইনটা খোঁজো, খুঁজে লাইনটার পরের মানে পরবর্তী অংশটা বা নেক্সট পার্টটা লিখে দাও, পিপল ইউজড টু পিটি দেম when the time came for them to return. Number 4, they used to quarrel a good deal with the mainland children in winter. Number 5, they thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. Number 6, in summer when it is fine, very important question, complete the following sentence. In summer when it is fine, the harbor is blue and calm with little wind and ripples. Number 7, a boy on the mainland showed Claude how to make kites. Number 8, Claude would go around to the other side of the island and they would play shipwrecked mariners signaling to each other with kites. Number 9, they pasted gold tinsel stars all over the kite. As the author was bringing the kite from the house, he tripped and fell over the rocks. তারপরে they had to hurry to fix the kite, খুব important, complete the following sentence. They had to hurry to fix the kite if they wanted to send it up before the wind fell. Number 12, after the author's father finished reading the letter, his eyes looked as if he had been crying. 13, on his return the author's এটা খুব important, complete the following sentence. On his return, the author's father found that his brother had died and he couldn't find his sister. কজ ইফেক্ট, কজ ইফেক্ট যারা যারা পারো না, কজ ইফেক্টটা যাদের যাদের দুর্বলতা আছে, কজ ইফেক্টটা যারা যারা উইক, কজ ইফেক্ট যাদের যাদের কাছে ভয় লাগে, তারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, কজ মানে কারণ, এফেক্ট মানে তার ফল, রেজাল্ট। কজে যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে, আগে তোমরা প্যাসেজ থেকে ওই সেন্টেন্সটা খোঁজো, স্টোরি থেকে, ঠিক আছে, সেন্টেন্সটা খুঁজে দেখো তার পরের লাইনটাই এফেক্ট হয়ে যায় সাধারণত। আর যদি এফেক্ট দেওয়া থাকে, তোমরা কজ, তোমাদেরকে কজ লিখতে বলে, তখন এফেক্টে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা স্টোরি থেকে খোঁজো। এভাবে কিন্তু তোমাদের মনে হয় না আগে কেউ শিখিয়েছে, একদম সহজে সবাই পারবে। এফেক্টে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা তোমরা স্টোরি থেকে খোঁজো, খুঁজে ঠিক আগের লাইনটা লিখে দাও, সাধারণত ওটাই কজ হয়। দেখো নাম্বার 1, পিপল থট দি অথর অ্যান্ড হিজ ফ্যামিলি মাস্ট বি লোনসাম ইন দি আইল্যান্ড। মানুষরা ভাবত লেখক এবং তার ফ্যামিলি লোনসাম মানে একা খুব আইল্যান্ডে। তার এফেক্ট কী হতো, তার ফলে কী হতো, দে ইউজড টু পিটি দেম ওয়েন দে রিটার্নড।
আবার নাম্বার 2 এফেক্ট দেখো, দি অথর থট ইট ওয়াজ গুড দ্যাট দেয়ার ওয়াজ নো চাইল্ড অন দি আইল্যান্ড। লেখক ভাবতো যে এটা ভালোই যে আইল্যান্ডে তাদের সমবয়সী কোনো বাচ্চা নেই। তাহলে তার কারণ কি, কেন এই কথাটা ভাবতো? তার কারণ হচ্ছে দে ইউজ টু কোয়ারেল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তারা মেনল্যান্ডে যখন থাকতো তখন সেখানদের অনেক বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে খেলা নিয়ে অনেক ঝগড়া হতো। তাই ভাবতো ভালোই যে আইল্যান্ডে যখন আমরা ফিরে আসি আইল্যান্ডে কোনো বাচ্চা নেই। কজ অ্যান্ড ইফেক্ট নাম্বার 3, দেয়ার ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দেম। তাদের বাবার ওই বাচ্চা দুটো ছাড়া আর অন্য কোনো সম্পর্কই ছিল না কারোর সঙ্গে। তার ফল কী হয়েছিল? দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দি অথর। সেই জন্যে লেখক এবং তার ভাই পাজলড মানে অবাক লাগতো তাদের। নাম্বার 4, দি অথর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। পায়ে বেঁধে লেখক পড়ে গেছিল পাথরের উপরে। তার এফেক্ট বা তার ফল কী হয়েছিল? ঘুড়িটা ছিঁড়ে গেছিল। হিজ এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। নাম্বার 5, দেখো এফেক্টে কি লেখা আছে? দে ফিক্সড দ্য এফেক্ট আছে দে ফিক্সড দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার। তারা ঘড়িটাকে সারিয়েছিল পুরনো একটা চিঠি দিয়ে। তার কজ কি, তার কারণ কি? কারণ তাদের কাছে অন্য কোনো লাল রঙের কাগজ ছিল না। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। নাম্বার 6, কজ দি অথার্স ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। এটা কজ। এর এফেক্ট মানে এর ফল কি, রেজাল্ট কি হয়েছিল? হি লেফট হোম। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদের সবাইকে এই কথাটা বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করো এবং তোমরা চেষ্টা করো ভিডিওটাকে বারে বারে ব্যাক করে আমার যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি আনসারগুলো, আমার এক্সপ্লেনেশনগুলো ভালো করে শুনবে। যেভাবে বুঝিয়ে দিয়েছি আমার লেকচারটা, আমার পড়ানোটা, তোমরা তো যেগুলো ভিডিওতে দিলাম কোয়েশ্চেন আনসার্স, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কজ ইফেক্ট, তোমরা দেখে দেখে টুকে নিতে পারো। কিন্তু যে জায়গায় অসুবিধা হবে ভিডিওটাকে পজ করে তোমরা ভিডিওটাকে পজ করে আমার পড়ানোটা বারে বারে কানে নেবে, আমার পড়ানোটা বারে বারে শুনবে। ভিডিওটা পজ করে ব্যাক করে বারে বারে আমার পড়ানোটা ভালো করে শুনবে। আর যারা একটু আস্তে আস্তে লেখো তারা ভিডিওটা বারে বারে ব্যাক করে পজ করে কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে কপিতে টুকে নাও, তোমাদের বাড়ির খাতায় টুকে নাও, যাতে পরীক্ষার আগে তোমরা পড়তে পারো। আর যেসব বন্ধুরা ইংলিশে একটু ভয় পায়, ইংলিশে ভালো মার্কস পায় না, তাদের সবাইকে তোমরা আমার ভিডিওগুলো ফরওয়ার্ড করো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে ভিডিওগুলোকে শেয়ার করো। যত তোমরা ভিডিওগুলো শেয়ার করবে তত অন্য বন্ধুরা জানতে পারবে, ফলে তারাও যদি এই ভিডিওটা দেখে তাদেরও ইংলিশে উইকনেস বা ইংলিশ সাবজেক্টে উইকনেসটাকে কেটে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার আমি মাধ্যমিক ইংলিশের আর একটা ভিডিও নিয়ে হাজির হব। ক্লাস 9 বা ক্লাস 10, যারা ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষা দেবে এবার বা মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 10-এর বোর্ড এক্সাম, তাদের জন্য আবার একটা গ্রামারের এক্সারসাইজ বা একটা স্টোরির কোয়েশ্চেন আনসার্স, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কজ ইফেক্ট নিয়ে আসবো। আমার চ্যানেলটি দেখতে থাকো এবং ইংলিশ শিখতে থাকো।